নমস্কার। আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরান, এই যুদ্ধের পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছে যেখানে গোটা মুহূর্তে পরিস্থিতি কি এমন ঘটতে চলেছে যেটা দেখলে গোটা বিশ্ব চমকে যাবে এবং গোটা মিডল ইস্ট জুড়ে এই মুহূর্তে ভয়ঙ্কর একটা পরিবেশে কিন্তু তৈরি হয়ে গেছে। আমেরিকা আর আমরা যদি ইসরায়েল দেখি, এদের দুজনের প্ল্যান কিন্তু খুব ক্লিয়ার ছিল যে ভাই ইরানে প্রথমে রিজিম চেঞ্জ করব, না হলে যুদ্ধের ভয় দেখাবো, না হলে যুদ্ধ করব। তো তারা সেই মতো করে প্ল্যান সেট করে তেমনই কাজে কিন্তু এগিয়ে চলেছে। অপরদিকে যদি দেখি তাদের উদ্দেশ্য কী ছিল, যে ইরানকে মারবো, ইরানকে দখল করব, তারপরে ইরানের রিজিম চেঞ্জ করব, কারণ ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি তাকে হত্যা করব, তারপরে ইরান আমরা দখল করে নেব। এইটা কিন্তু তো তাদের প্ল্যান। যেভাবে আমেরিকা ভেনেজুয়েলা দখল করেছে ঠিক তেমনইভাবে কিন্তু মানে একই রকম প্ল্যান কিন্তু আমেরিকা করে এসেছে। এর ফলে কি হবে? এর ফলে তারা ভেবেছিল হয়তো ইরানের মানুষ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে এবং স্বাগত জানাবে, কিন্তু ইরান এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং ইরানে এই মুহূর্তে নেতৃত্ব দেবার মতো কেউ নেই, কারণ তাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ওনার হত্যা হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে ইরানে চলছে ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছে, মিলিটারি অ্যাক্সেস শুরু হয়ে গেছে, মিলিটারি অ্যাক্টিভ হয়ে গেছে। তো সরকারের থেকে কিন্তু ডিফেন্স সিস্টেম আগে এসেছে এবং ডিফেন্স সিস্টেমে কিন্তু এখন লড়াইটা চালিয়ে যাচ্ছে। এবং এই যে ডিফেন্স সিস্টেম লড়াইটা চালিয়ে যাচ্ছে মানে আইআরজিসি, এই আইআরজিসি সামনে এসেছে এবং সামনে এসে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু মানে মারাত্মক লেভেলে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি যদি অপর দিকে ইরানকে আনি, তো ইরানকে দেখতে পাবো ইরানে প্ল্যানিংও কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে খুব ক্লিয়ার। কেন? তার পেছনে কারণ হচ্ছে ইরান খুব ভালো করে জানে যে যুদ্ধ জয় করতে গেলে আবেগ দিয়ে যুদ্ধ জয় করা যায় না, এবং কি যে যুদ্ধ জয় করতে গেলে টেকনোলজি দরকার। এবং ইরান খুব ভালো করে জানে যে আমেরিকার সাথে তার টেকনোলজিতে পারবে না, এটা ইরান খুব ভালোভাবে জানে। কারণ আমেরিকার আছে মারাত্মক লেভেলে সব মিসাইল, যেগুলো ইরানের ওপর পড়লে ইরান ধ্বংস হয়ে যেতে পারে। তো ইরান আগে থেকেই উল্টো পথ অবলম্বন করেছিল যে তাদের ওপর যদি একটা মিসাইল পড়ে তাহলে মিডল ইস্টে আক্রমণ করব, মিডল ইস্টে যুদ্ধের ছায়াকে চারিদিকে ছড়িয়ে দেবো। লড়াইটা হচ্ছে কার? আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরান। কিন্তু ইরান কি করছে যে মিডল ইস্টে আক্রমণ করা শুরু করে দিল। মিডল ইস্টের মধ্যে যে সমস্ত দেশগুলো আছে, কাতার আছে, সৌদি আছে, জর্ডান আছে, এদের ওপর আক্রমণ করা শুরু। কারণ আগে থেকেই সে বার্তা দিয়েছে। এর সাথে সাথে যখন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি যখন বেঁচে ছিলেন, তখনও তিনি ক্লিয়ার বার্তা দিয়েছিলেন যে ইরানের ওপর হামলা করা হলে এক, মিডল ইস্ট আক্রমণ হবে, দুই, স্টেট অফ হরমুজ, যে রাস্তাটা দিয়ে বিশ্বের সমস্ত দেশে, সমস্ত না অলমোস্ট কিছু দেশে তেল যাতায়াত হয়, ওই রাস্তাকে আমরা আটকে দেব। আজকে মানে সেই রকমই দেখা যাচ্ছে। কারণ যদি কোনো দেশে তেল না পৌঁছায় তাহলে সাধারণ মানুষ, আপনার এবং আমার জীবনে কিন্তু জিও পলিটিক্স একটা ইম্প্যাক্ট পড়বে, এবং জিও পলিটিক্স আপনার এবং আমার জীবনে ইম্পর্টেন্ট হয়ে যায় এখানে। কারণটা কি? যদি কোনো দেশে তেল না আসে তাহলে সেই দেশের অর্থনীতি ভেঙে পড়বে। এবার আপনি ভাববেন যে তেলের সাথে দেশের অর্থনীতি ভেঙে পড়ার কারণটা কি? খুব সিম্পল বিষয়টা, এটাকেও আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, ধরুন আপনি যে এলাকায় আছেন, মনে করুন যে এই মুহূর্তে মালদাতে আপনি আছেন, মালদা। এবার এই মুহূর্তে আরেকজন আছে কলকাতায়। মালদা থেকে মালদায় মাছ ভালো হয়, মালদা থেকে, মনে করুন এক্সাম্পল দিচ্ছি, মালদা থেকে মাছ আসবে কোথায়? কলকাতায়। কলকাতা মানুষ খাবে। এবার মালদা থেকে মাছ আসতে মনে করুন খরচা হতো, গাড়ি ভাড়া নিয়ে খরচা হতো হয়তো 20,000 টাকা বা 15,000, 20,000 সামথিং কিছু একটা হবে। আমি মানে একটা এক্সাম্পল নিয়ে চলি, 20,000 টাকা। 20,000 টাকা ভাড়াতে সেই ট্রাকটার কি করতো, সে ট্রাক 20,000 টাকা তেল মানে নিজের প্রফিট এবং তেল নিয়ে কলকাতায় এনে কোনো একটা আড়তদারকে দিয়ে দিত। এবার সে তখন তেল পাচ্ছে না, এই 20টায় 40-এ না 60,000 পৌঁছে যাবে, কোনো ঠিক আছে? জিও পলিটিক্সে ইম্পর্টেন্ট হয়ে যায় এই জায়গায়। যুদ্ধ করবে আরেকজন আর তার প্রভাব ফল ভুগতে হবে আমাদের মতো সাধারণ মানুষদেরকে। এইটাই কিন্তু আসল বিষয় হয়ে যায়। কিন্তু এখানেই আমি ধন্যবাদ জানাবো
অন্তর থেকে ধন্যবাদ জানাবো আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে, যিনি আগে থেকেই মানে তেল মজুত করে রেখে দিয়েছিলেন আমাদের দেশে, যাতে আমাদের দেশের সাধারণ মানুষের জীবনে কোনো আঁচ না লাগে। তার জন্য অবশ্যই আমাদের দেশে প্রাইম মিনিস্টারকে আমি অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে একদম। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা, সেই বিষয়টা হচ্ছে যে এইখানে যে ইরান যেভাবে মিডল ইস্টকে আক্রমণ করছে, এই গোটা মিডল ইস্টে দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু আর নীল রঙের মধ্যে নেই, কালো অন্ধকার ধোঁয়ায় কিন্তু চারিদিকে ছায়া হয়ে পড়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প সে নিজেও জানে আমেরিকার কাছে এমন সব টেকনোলজি আছে যেগুলো ইরানকে দিয়ে আক্রমণ করে এবং ইরানকে জব্দ করা সহজ। ডোনাল্ড ট্রাম্পও চাইছে এই মুহূর্তে যে এমনভাবে ইরানকে সেদিন জব্দ করবেন যাতে আমেরিকার ইতিহাসে সর্বকালের সেরা রাষ্ট্রপতি যেন তারই নাম হয়ে থাকে, সর্বকালে স্মরণীয় রাষ্ট্রপতি হিসাবে যেন তারই নাম লেখা হয়ে থাকে এই ইরান জয়ের মধ্য দিয়ে। এইটা কিন্তু তারাও দেখছে। অপরদিকে যদি দেখি আমরা ইরানে পাল্টা আঘাত, ইরান এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে, পুরো মিডল ইস্ট জুড়ে আঘাত করা শুরু করে দিয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার, মিডল ইস্টে আমেরিকা যে সমস্ত জায়গাগুলোতে যে আমেরিকা এয়ারবেস ছিল, মানে সেনা ঘাঁটি ছিল, বায়ুসেনা ছিল, সেই ঘাঁটিগুলোকে ধরে ধরে আক্রমণ করছে। তার মানে এখানে একটা বার্তা ক্লিয়ার যে ইরান আগে যে কথাটা বলেছিল যে তাদের ওপর যদি আঘাত আসে তারা মিডল ইস্টকে প্রথমে জব্দ করবে, সেইটাই করছে। এবং মিডল ইস্টকে আক্রমণ করার কারণ কি ইরানের? এটাও বড় কারণ হচ্ছে যে মিডল ইস্টকে আক্রমণ করার, সেটা হচ্ছে সেই মিডল ইস্টে বেশ কিছু দেশের মধ্যে আমেরিকার সেনা ঘাঁটি আছে। আর লড়াইটা কার সাথে? আমেরিকার সাথে। তো ইরান দেখছে যে ভাই আমেরিকার সেনা ঘাঁটি মিডল ইস্টে যেই সমস্ত জায়গায় আছে সেই সমস্ত জায়গাগুলোকে তারা আক্রমণ করবে। এবং আশ্চর্যের বিষয় এইখানে ইরান কি করেছে, আমেরিকার যদি দেখি আমরা দূতাবাস, অ্যাম্বাসিগুলো, বিভিন্ন দেশে আমেরিকা অ্যাম্বাসি আছে, সব দেশেরই থাকে, বিভিন্ন দেশে অ্যাম্বাসির ওপর আক্রমণ করেছে, যে অ্যাম্বাসিগুলোতে সাধারণত কেউ আক্রমণ করে না। যুদ্ধের সময় কেউ কোনো দেশ একে অপরের অ্যাম্বাসিতে আক্রমণ করে না, কারণ অ্যাম্বাসিতে সেই দেশের মানে অফিসাররা থাকেন এবং সে অন্য দেশে যদি কোনো মানুষ ঘুরতে গেছেন, ফেঁসে গেছেন, যুদ্ধের জন্য আটকে গেছেন, তারা অ্যাম্বাসিতে আশ্রয় নেয়। তো সাধারণত কোনো দেশ আক্রমণ করে না, কিন্তু ইরান এই অ্যাম্বাসির মধ্যে আক্রমণ করলো। এবং সাথে সাথে বলা হচ্ছে যে মিডল ইস্টে 27টা মতো দেশে 27টা মতো সেনাঘাঁটিতে, আমেরিকার সেনাঘাঁটিতে সেখানে ইরান আক্রমণ করে দিয়েছে। আর এই শুনে গোটা পশ্চিমী দুনিয়াকে একসঙ্গে এক সুতোর মধ্যে গেঁথে রাখার চেষ্টা করছে একদিকে ইরান আর অপরদিকে আমেরিকা এবং ইসরায়েল। সবাই চাইছে যে ওয়েস্টার্ন মিডিয়াতে থেকে শুরু করে এবং ওয়েস্ট কান্ট্রিতে সবার নিজের রাজত্ব বজায় রাখতে। এবার সাথে যদি আমরা আজকে যে আর্টিকেল, সেই আর্টিকেলের যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদের সামনে আনি, তাহলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ইসরায়েলে হারমিস 900 যে ড্রোনটা আছে, সে হারমিস 900 ড্রোনের কাজ কি ছিল? এই ইসরায়েল এই ড্রোনটাকে আকাশে উড়িয়েছিল এবং এতটা বেশি উঁচুতে উড়িয়েছিল যাতে রাডারেও আসছিল না। দেখুন, রাডারে ধরা পড়বে দুটো সময়, একটা যখন কোনো মিসাইল স্লোতে যাবে এবং নিচের দিকে যাবে তখন ধরা পড়ে যায়, আর যদি কোনো মিসাইল বা ড্রোন সব থেকে উঁচুতে থাকে এবং তার স্পিডও বেশি থাকে তাহলে রাডারে ধরা পড়বে না। তো ইসরায়েলের কাছে আছে হারমিস 900 ড্রোন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হারমিস 900 ড্রোন। এই ড্রোনটা কি হয়েছে, এই ড্রোনটা ইসরায়েল ব্যবহার করছিল এবং ইরানে পজিশন দেখে ওপর থেকে স্যাটেলাইটের মতো ছবি তুলে ক্যাপচার করে সেটা সমস্ত তথ্য কাকে পাঠাচ্ছিল? আমেরিকা এবং ইসরায়েলকে পাঠাচ্ছিল সেই ড্রোনটা। এবং ওই ড্রোনের ছবি দেখে ইসরায়েল এবং আমেরিকা কি করছিল, তারা তাদের নেক্সট প্ল্যান সেট করছিল যে কোথায় বোমা মারবে, কোথায় আঘাত করবে। তো এবার যে বিষয়টা হয়েছে, এই তথ্য নিয়ে যাচ্ছিল। এবার ঠিক সেই সময় এই তথ্য নিয়ে যখনই যাচ্ছে তার কিছুক্ষণ পরই ইসরায়েল কি করছে, আমেরিকার সব থেকে ভয়ঙ্কর মিসাইল F-35 আকাশে উড়িয়ে ইরানে এক একটা জায়গায় আক্রমণ করছে। এবার ইরানে এয়ার ডিফেন্স কি করেছে, এই হারমিস 900কে জবাব দিয়েছে। কি বলেছে? অনেকে আগে বলতো একটা কথা, আমরাও বহুবার শুনেছি, বহু মিডিয়াতে আলোচনা হয়েছে, যে বিষয়টা হচ্ছে মানে ওয়েস্টার্ন মিডিয়াতে একটা দাবি করা হচ্ছিল যে ইরানে বায়ু সুরক্ষা ব্যবস্থা খুব একটা স্ট্রং নেই,
ইরানে এয়ার ডিফেন্স সিস্টেম খুব একটা স্ট্রং নেই। হ্যাঁ, এই কথাটা সবাই বলবে, সবাই জানে একই তথ্য, যে আগেও কিন্তু ইরানের প্রেসিডেন্টও কিন্তু দাবি করেছিল যে ইরানে বায়ু সুরক্ষা বা এয়ার ডিফেন্স খুব একটা স্ট্রং নেই, যার জন্য ইরান বারবার সবথেকে বেশি ডিল করেছে চীনের সাথে যেন তাদেরকে এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হয়। আজকে ইরান গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তাদের বায়ু সিস্টেম, ঠিক আছে, এয়ার ডিফেন্স সিস্টেম মারাত্মক লেভেলে স্ট্রং হয়ে গেছে। কেন বললাম? কারণ এই হারমিস 900 যে ড্রোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রোনটা খবর এনে দিচ্ছিল, তারপর ইসরায়েল এবং আমেরিকা F-35 পাঠিয়ে আটকাচ্ছিল। ইরান কি করলো? ইরান এই যে হারমিস, ঠিক আছে, 900 এই ড্রোনটাকে কি করলো? ওপর থেকে, আকাশ থেকে নামিয়ে দিল। এবং বলা হয়ে থাকে একসঙ্গে একটা দুটো ড্রোনকে নামায়নি, একসঙ্গে 10টা ড্রোনকে নামিয়েছে, 10টা ড্রোনকে ব্লাস্ট করিয়েছে। এবং সাথে সাথে বলা হচ্ছে একটা ড্রোন যেটা ইরান ক্যাপচার করেছে, বাকি 9টা ড্রোন নাকি ব্লাস্ট হয়ে গেছে, এমনই আর্টিকেল আসছে। এবার এই আর্টিকেলটা কোন জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে যায় জানেন? এর পরের অংশটা। এবং এই পরের অংশটা আলোচনা করার আগে আমি সকলকে রিকোয়েস্ট করবো, যারা দেখছেন ভিডিওটা, ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের একটা অক্সিজেন যোগায়। এবং কেন আমি এই কথাটা বলছি যে এই একটা ড্রোনকে পেয়ে গেছে কে? ইরান। কারণ ইরান এমনে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের রাজা বলা হয়ে থাকে। আর এই তকমাটা আজকে থেকে নয়, বহুকাল আগে থেকে ইরানকে দেওয়া হয় রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের রাজা। এবার প্রশ্ন হতে পারে আপনাদের মধ্যে যে আচ্ছা, আপনি এত কিছু বললেন, এবার রিভার্স ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি? এটাকেও আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। দেখুন, রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা প্রযুক্তিবিদ্যা। ধরুন যে এই একটা হচ্ছে পেন, এটা কিন্তু সাধারণ পেন নয়, এটা দিয়ে আপনি লিখতে পারবেন না, খাতা কলমে কাগজে লিখতে পারবেন না, এটা দিয়ে শুধুমাত্র লেখা যায় বোর্ডে। তো এই টেকনোলজিটা আমি জানি না কিভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা যদি আমার পাশে যদি কেউ একজন পেয়ে যায়, ঠিক আছে, সে কিন্তু এটাকে খুলে পরিষ্কারভাবে অবজার্ভ করে নতুন আরেকটা পেন তৈরি করে দেবে, কারণ এই টেকনোলজিটা সে কপি করে নিল। এইটাই হচ্ছে বিষয়, যে হারমিস 900 ড্রোন একটা যে ধরা পড়েছে, সেইটার টেকনোলজিটাকে কপি করে ইরান কিন্তু ড্রোন বানাতে পারে। কারণটা কেন বলা হচ্ছে? কারণ বলা হয়ে থাকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের রাজা হচ্ছে ইরান। আর ইরান এই খেলাটাই দেখিয়েছে কিভাবে, যখন অতীতে আমেরিকা যখন ইরানের উপর আক্রমণ করেছিল, ঠিক তাদের মিসাইল দেখে ইরান বানিয়েছিল তাদের সব থেকে ভয়ঙ্কর মিসাইল খোররাম শাহ 4। এইখানেই প্রশ্ন হয় যে ইরান প্রত্যেকটা বিষয়ে যে টেকনোলজি, সেই টেকনোলজিগুলোকে কিন্তু কপি করে নেয়, সেই টেকনোলজি কপি করে নেয়। এবং এই খোররাম শাহ 4 এতটাই ভয়ঙ্কর মিসাইল যে মানে আমরা যদি দেখি বাংকারের ভেতরেও ঢুকেও কিন্তু ব্লাস্ট করে আসে। এবং বলা হয়েছে যে গত 48 ঘন্টায়, আমরা তো 24 ঘন্টা পড়াচ্ছি, গত 48 ঘন্টায় ইরান নাকি প্রায় 35টার মতো যে এই ড্রোন সে কিন্তু গুলি করে ধ্বংস করে নামিয়েছে এবং কিছু ড্রোন ওপরে কিন্তু ব্লাস্ট করিয়ে দিয়েছে। এবার আসি আপনাদের সামনে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে এই যে আমরা যুদ্ধের আজকে 5ম দিন হয়ে যাচ্ছে, যুদ্ধের 5ম দিন আমরা দেখতে পাচ্ছি আমেরিকা কি করছে, মানে ইরানের সকল সম্পদের উপর আক্রমণ করছে। ইরান কি করছে? কখনো তেলের খনিতে আক্রমণ করছে, কখনো দেখতে পাচ্ছি, একটু সর্দি লেগে আছে, কখনো দেখতে পাচ্ছি এয়ারবেসে আক্রমণ করছে, কখনো আকাশপথ বন্ধ হয়ে গেছে। তো মানুষ তো, সাধারণ মানুষ বিপদে পড়ে যাচ্ছে। এই যুদ্ধ তো মানুষকে বিপদে আনছে, যুদ্ধ তো আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে। কারণ আমেরিকার ইতিহাসে একটা বিষয় আছে, আমেরিকা কখনো কোনো যুদ্ধ লং টাইম ধরে নিয়ে যায় না, শর্ট টাইমের মধ্যে নিয়ে আসে। কিন্তু দুদিন আগে যে দেখি ডোনাল্ড ট্রাম্প সে ক্লিয়ার জানিয়েছে যে এই যুদ্ধ হয়তো 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, 3 থেকে 4 সপ্তাহ চলতে পারে। আর আজ ইরান কি করেছে? একসঙ্গে 230টা ড্রোন হামলা চালিয়েছে এবং ইরাক এবং কুয়েতে মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালিয়ে দিয়েছে। এইখান থেকে বোঝা যায় যে ইরান
মারাত্মক লেভেলে আক্রমণ শুরু করে দিয়েছে, সাথে সাথে আমেরিকা এবং ইসরায়েল এরাও মারাত্মক লেভেলে আক্রমণ করা শুরু করে দিয়েছে। আমরা কারোর সাপোর্টে না, আমরা জাস্ট ইনফরমেশন আপনাদের সামনে আনি, ইনফরমেশন দিই, আমরা কারোর সাপোর্ট নিয়ে কথা বলি না। যারা সাপোর্ট নিয়ে কথা বলে সেই সমস্ত চ্যানেল আপনারা দেখতে পারেন, আমাদের কাজ হচ্ছে ইনফরমেশন শেয়ার করা। অপরদিকে যদি আমরা আমেরিকা এবং ইসরায়েলে তথ্যের ওপর দেখি, টেকনোলজির ওপর দেখি, কারণ আমি আপনাদের আগেও বলেছিলাম যে আমেরিকার টেকনোলজি কিন্তু আলাদা লেভেলে। যে আমরা যদি দেখি অ্যারো 3 রয়েছে আমেরিকা ইসরায়েলের কাছে, কারণ আমেরিকা থাকার কাছে থাকা মানে ইসরায়েলের কাছে এখন যুদ্ধের সময় সবাই বের করবে, ঠিক না? আয়রন ডোম রয়েছে, ডেভি স্ট্রিং রয়েছে, প্যাট্রিয়ট 3 রয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল আছে। বলা হচ্ছে আমেরিকা তো এখন এগুলো বেরও করেনি। অপরদিকে ইরান বলছে তো এই যে যুদ্ধ চলছে এখনো খোররমশাহ 4কে বের করেনি। মানে এদিকে তোপ ডাকছে, এইদিকে তোপ আনছে, দুজনাই কিন্তু মানে তোপের দিকে কিন্তু চলছে, দুজনাই কিন্তু এখন লড়াইয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং লড়াই শুরু হয়েছে। আর ইরান এখানেই থেমে নেই। ইরানে আইআরজিসি জানিয়ে দিয়েছে তারা 13তম মিসাইল হামলা ইসরায়েলের উদ্দেশ্যে করেছে এবং সেটাও বলেছে যে একসাথে, আগে যেমন একসাথে 16টা করে মিসাইল ইসরায়েলেও ফেলছিল, এখন নাকি তারা 40টা করে মিসাইল ইসরায়েলেও ফেলছে। বাট এরকম ধরনের তথ্য তেমন কিছুভাবে মানে শোনা যাচ্ছে, বাট এ যুদ্ধের আসল খবর কিন্তু আসে না, ঠিক আছে? আসল খবর আসেন, যে খবরটুকু আসে সেই খবরটুকু আমরা পরিবেশন করি, কারণ যুদ্ধক্ষেত্রে অনেক খবর চাপা পড়ে যায়, অনেক আর্টিকেল চাপা পড়ে যায়, কিন্তু এরকম শোনা খবর যে এরকম শোনার মতো আসছে, যেহেতু শোনার খবর আমি আগে আপনাদের বলে দিচ্ছি। দেখুন, যুদ্ধে খরচ বা ক্ষয়ক্ষতির কথা যদি আমরা বলি, তাহলে এই যে 4-5 দিনের যুদ্ধ, এতে ইসরায়েলে বলা হচ্ছে, অনুমান করা হচ্ছে, জিওপলিটিক্স এক্সপার্টরা বলছেন প্রায় $3 বিলিয়ন মতো কিন্তু খরচা হয়ে গেছে, 3 বিলিয়ন। আর ইসরায়েলের ঋণ কত আছে? 18 বিলিয়ন। তাহলে যে আমরা প্রায় 17%, তাহলে ঋণ সংখ্যাটা বেড়ে গেল। অপরদিকে যদি দেখি আমরা আমেরিকার মধ্যে অলরেডি আমরা যদি দেখি তাদের মিডল ইস্টে বহু মানে এয়ারবেস ইরান ধ্বংস করেছে, তাদের মিডল ইস্টে অনেক মানে অ্যাম্বাসিগুলোকে ধ্বংস করেছে। তা এইটা ইরানও দাবি করেছে যে তাদের অনেক ফাইটার জেট ধ্বংস করেছে, অনেক মার্কিন সেনা আঘাত হয়েছে। তাহলে দেখতে গেলে আমেরিকাও কিন্তু বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে সব মিলিয়ে। আমরা যদি ইরানের দিকে দেখি, ইরানের বিষয়টা কি হয়েছে, ইরানে এমনও বহুকাল ধরে মুদ্রাস্ফীতি দেখা গেছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, কারণ আমেরিকা তার উপর 15% ট্যারিফ স্যাংশন লাগিয়ে রেখে বসেছিল, যার ফলে বলা হতো যে ইরানের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা, কেউ তার সাথে ব্যবসা করছিল না, যার ফলে ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে। ইরানে মানুষ বারবার ইরানে এই আয়াতুল্লাহ খামেনি সরকারের বিরুদ্ধে রাস্তায় প্রদর্শন দেখিয়েছে। সব মিলিয়ে যদি দেখতে হয় যে যুদ্ধ মানে কখনো কোনো শান্তির বার্তা আনে না, যুদ্ধ মানে সেই সমস্ত দেশে অর্থনীতি ভেঙে পড়ে এবং সেই সমস্ত দেশের থেকে পার্শ্ববর্তী দেশগুলো একটা অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলে, এবং তার থেকেও বড় বিষয় হয় মৃত্যুর মানে মিছিল দেখা যায় চারিদিকে কান্নার আওয়াজ ছাড়া আর কোনো কিছু উঠে আসে না যুদ্ধক্ষেত্রে, আর কিছু উঠে আসে না। এইটা হচ্ছে যুদ্ধের মেন কারণ, যুদ্ধের ফলাফল। তো এই আর্টিকেলটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম। আপনাদের কি মতামত, অতি অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।